আচ্ছা, আমরা লেখো ক্রিয়েটিভ কোশ্চেন। এই ক্রিয়েটিভ কোশ্চেন প্রথম ধরো আমরা এখানে একটা পরমাণু আছে, এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, দুইটা আছে, খেয়াল করবা। এই দ্বিতীয় কক্ষপথ, এখন এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা কি করবে, ঘুরতে ঘুরতে যখন সে এখান থেকে অন্য কক্ষপথে চলে যাবে তখন এখান থেকে ফোটন ইমিট করবে। এই ফোটনের একটা কম্পাঙ্ক থাকবে। আমরা বলেছিলাম সেই কোয়ান্টাম মেকানিক্সের সূত্র অনুযায়ী যে ওইখান থেকে যে ফোটনটা বের হবে সেই ফোটনটা কি করবে, কিছু ফ্রিকোয়েন্সি নিয়ে কিছু কম্পাঙ্ক নিয়ে ওইখান থেকে বের হয়ে চলে যাবে। সেই কম্পাঙ্ক কত হবে, আমরা দুটা মান দিয়ে রাখি। একটা হলো 2500 আর্মস্ট্রং, আমরা এ দ্বারা কনভার্ট করে রাখি সাধারণত, এর উপরে একটা ফোঁটা চিহ্ন দিতে হয়, গোল চিহ্ন দিতে হয়। এটা বলে আর্মস্ট্রং। আমি যাচ্ছি একটা করে আর্মস্ট্রং থেকে আমরা কিভাবে কম্পাঙ্কে নিয়ে আসবো, হার্টসে নিয়ে আসবো, সেটা আমরা দেখছি। ঠিক পাশাপাশি আরেকটা ইলেকট্রন আছে ঠিক সেম ভাবে। ধরো এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এইটা প্রথম কক্ষপথ, এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। ওকে, খেয়াল করবা। তাহলে এইখানে যে ইলেকট্রনটা ছিল তখন তার যে ফ্রিকোয়েন্সি ছিল এখান থেকে যে যে ফোটন ইমিট করে সে বের হয়ে চলে যাবে, এটা ছিল 2000 আর্মস্ট্রং, 450 আর্মস্ট্রং, 4500 আর্মস্ট্রং। দেখো এই দুটো ইনফরমেশন দেওয়া আছে, আমি লিখে এখানে উপরের চিত্রে হাইড্রোজেন পরমাণুর মডেল দেখানো হলো, দেওয়া আছে। বাট এইটুকুই, আর খুব বেশি কোশ্চেন না, কোশ্চেন অ্যাকচুয়ালি এইটুকুই। ক এবং খতে কি টাইপের থাকবে সেটা আমরা একটু পরে বলি। প্রথম চিন্তা করো গতে কি টাইপের কোশ্চেন থাকবে বা ঘতে কি টাইপের কোশ্চেন থাকবে সেটা আমরা একটু চিন্তা করতে পারি এখান থেকে। প্রথম চিন্তা করো আবার গতে কি থাকতে পারে, সবাই সুন্দর করে পিক আপ করে ফেলবা। প্রথম চিত্রে আমি এইভাবে লিখবো, প্রথম চিত্রে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ নির্ণয় করো। একেবারে সবচেয়ে সহজ কোশ্চেন দেওয়া হলো। স্যার উপরে ওইটা কি লিখছেন, H2 পরমাণুর দেওয়া আছে? উপরের চিত্রে হাইড্রোজেন পরমাণুর, উপরের চিত্রে হাইড্রোজেন পরমাণুর মডেল দেওয়া আছে। জাস্ট সিম্পলি ভাবে আমরা লিখবো, তুমি তো আমাদের একটু বুঝে লিখতে পারো। আমরা লিখবো কোন চিত্রে, সুন্দর করে রাখো, কোন চিত্রে ইলেকট্রন কক্ষচ্যুতি ঘটবে। গাণিতিক ভাবে ব্যাখ্যা করো, আমরা এইভাবে লিখবো, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। দেখো এই দুটোই হচ্ছে আমাদের এখানে কোশ্চেন, আর ক এবং খ যে কোনো কোশ্চেন থাকতে পারে প্লিজ। ওকে, ক এবং খ এটা যে কোনো জিনিস থাকতে পারে। আমাদের বিশেষ করে এই পরমাণু মডেল হতে পারে, তারপর তোমাকে হতে পারে ওদিক থেকে নিউক্লিয়ার পার্ট থেকেও হয়তো ক এবং খ তে কোশ্চেন থাকবে। বাট গ এবং খ এই টাইপের জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা। তাহলে আমরা বলি এখানে দুটো চিত্র দেওয়া আছে, দুটো চিত্রের পাশাপাশি এখানে ম্যাথ দেওয়া আছে। এখন আমাকে এখানে ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে?
আচ্ছা, প্রথম লাগবে জানতে হবে যে কোন ইলেকট্রনের যখন আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব, সেই ব্যাসার্ধ বের করে একটা ফর্মুলা দিয়েছিলাম। সেই ফর্মুলাটা কারো মনে আছে? দেখো তো, কারো মনে আছে যে ফর্মুলাটা কি ছিল অ্যাকচুয়ালি? কে বলতে পারবে? আচ্ছা, কোশ্চেনটা পিক আপ করে লাগে, তারপর আমরা আস্তে আস্তে করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো হওয়ার পর বলবো আমাকে যে স্যার ডান হয়ে গেছে, এবার বলবো আমাকে, তাহলে আমি নতুন চেঞ্জ করে দেবো। হয়েছে সবাই? আচ্ছা, আমি প্রথম কোশ্চেনটা কি দিয়েছিলাম দেখো, এখানে দুটো চিত্র আছে, দুটো চিত্রর এখানে 2500 অ্যাংস্ট্রম আর এটা হচ্ছে 4500 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমরা যে ফোটনটা বের হবে ওখান থেকে যেটা দেখাই যাচ্ছে যে অ্যারো সাইন দিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, তার মানে এখান থেকে ফোটনটা ইমিট হয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। এই ফোটনটা যখন বাইরের দিকে ইমিট হয়ে যাবে, তার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমার এখানে দেওয়া আছে। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে একটা হচ্ছে 2500, একটা 4500। এখন এখানে দেওয়া ছিল আংস্ট্রম। এই আংস্ট্রমকে অ্যাকচুয়ালি আমরা কোনো মানে ইউনিটে রাখবো না, এটাকে মিটারে কনভার্ট করব। প্রথম আগে চিন্তা করবো স্যার এই আংস্ট্রমকে আমরা মিটারে কনভার্ট করবো কিভাবে। আমি তোমাকে সিম্পলি ভাবে বলি যে এই আংস্ট্রমকে যদি তুমি 10⁻⁻10 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে আমরা জানি 1 আংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। প্লিজ আমি একটু লিখে রাখি, সেটা হচ্ছে 1 আংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। এই ইনফরমেশন যদি তোমার জানা থাকে তাহলে আমরা ইজিলি আংস্ট্রম থেকে আমরা মিটারে কনভার্ট করতে পারবো। ওকে, আচ্ছা, প্রথমে আমরা প্রথম কোশ্চেন যাও। কেউ বলতে পারবা যে অ্যাকচুয়ালি এই যে কক্ষপথে যে ব্যাসার্ধ বের করতে বলেছে, এই ব্যাসার্ধ বের করার ফর্মুলাটা কি ছিল? এনিবডি? স্যার যে rn equal to n square is square epsilon naught by pi m e square. স্কয়ার, রাইট, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা গ নাম্বারটা যদি সলিউশন করতে যাই, এখন খেয়াল করো এটা। প্রথমে আমরা জানি দেওয়া, প্রথমে এইভাবে লিখবা, খেয়াল করবা। প্রথমে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা আমরা লিখি। আচ্ছা, দেখো আমরা এখানে এক একটা ফোটনের কথা বলা হচ্ছে, সেই ফোটনের ম্যাস তুমি জানো? প্রত্যেকটা ফোটনের ম্যাস আমরা জানি। এখানে তোমাদের বইতে দেওয়া আছে, দেওয়া থাকবে কোশ্চেনে, প্লিজ আমি বলে দিচ্ছি। এখানে যতগুলো কনস্ট্যান্ট ভ্যালু আছে, এই সবগুলো কনস্ট্যান্ট ভ্যালু তোমার বইতে দেওয়া থাকবে। আমি বলে দিচ্ছি, কোশ্চেন দেওয়া থাকবে যদি এই টাইপের কোশ্চেন হয় কখনো। কারণ বোর্ডে যখন এই টাইপের কোশ্চেন হয় তখন যে ইনফরমেশন গুলো দরকার সেই ইনফরমেশন দেওয়া থাকবে। বিশেষ করে আমার এখানে যে ম্যাথ, আমাদের এখান থেকে যে ফোটনটা বেরোচ্ছে সেই ফোটনের ম্যাথ তুমি লেখো। ফোটনের ম্যাথ এম কিন্তু 9.1 × 10⁻31। প্রথম আগে দেওয়া আছে লেখা, আমি এভাবে লিখি যে m সমান সমান 9.1 × 10⁻31 এত কিলোগ্রাম। ওকে, ফর্মুলাটা কি ছিল আবার বলো তো একটু? আর এন সমান সমান স্যার n square h square epsilon naught. n n স্কয়ার square. a স্কয়ার ইপসিলন নট। খেয়াল করো, n স্কয়ার h স্কয়ার ইপসিলন নট ডিভাইডেড বাই, বলো, স্যার যে pi m e square. পাই এম স্কয়ার, রাইট। তোমার খাতাতে দেখো মনে হয় ছিল এইভাবে পাই এম স্কয়ার। এখন তোমাকে চিন্তা করতে হবে স্যার এখানে তো সবগুলি কনস্ট্যান্ট ভ্যালু, এখানে কি বের করবে? সব দেখো এন এর ভ্যালু, এন এর ভ্যালুটা হচ্ছে আমরা জানি যে সে কোন কক্ষপথে আছে। ওকে, যেহেতু সে দেখো এই দেওয়াই আছে, এটা হলো প্রথম কক্ষপথ, তাহলে এন এর ভ্যালু 1। আমরা যদি ধরি যে স্যার এন ইকুয়াল টু 1, তাহলে একটা ভ্যালু পেয়েছো। এইটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এই প্ল্যাঙ্কের ধ্রুবক একটা ভ্যালু ছিল। প্ল্যাঙ্কের ধ্রুবক ভ্যালু কত ছিল?
6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। প্লিজ খেয়াল করবা জুল। তাহলে 6 পয়েন্ট আবার লেখা আমি বলে দিচ্ছি 6.63 into 10 to the power minus 34। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। 6.63 into 10 to the power minus 31 এত জুলস। ওকে, তাহলে আমরা দেখো মোটামুটি পেয়ে গেছি, এন ভ্যালু পেয়েছি, এইচ ভ্যালু পেয়েছি, ইপসাইলন নট। এই ইপসাইলন নোটের ভ্যালু আমাদের সেই 9 10 থেকে আমরা জানি যে 8.85 into 10 to the minus 12। তাহলে ইপসাইলন নট ইকুয়াল টু 8.85 10 to the power minus 12। ওকে, বাকি আছে কি এখন পাই ভ্যালু তুমি আমি লিখবো না, কারণ 3.1416 সেটা আমরা জানি। আর এমটা বলে দিয়েছি যখন থেকে যে ফোটন, সে ফোটনের ম্যাস দেখো লেখাই আছে 9.1 into 10 to the minus 31 কিলোগ্রাম। তাহলে বাকি থাকে কি এখন? বাকি থাকে ই। প্রত্যেকটা আমি বলে দিচ্ছি ওখানে প্রত্যেকটা ফোটন যখন বের হবে এখান থেকে একটা চার্জ থাকবে 1.6 into 10 to the power minus 19। এটা মানে একটা ইলেকট্রনিক চার্জের সমান। তাহলে E equal to 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। এখন দেখো এই যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো, এই সবগুলো ভ্যালু এখানে পুট করে দাও। দেখো সবগুলো ভ্যালু তোমার এখানে জানা আছে। যত ক্যালকুলেটর ইউজ করো তো সবগুলো ভ্যালুকে পুট করো প্লিজ। ওই ভ্যালুগুলো নিয়ে তুমি এখানে সবগুলো স্কয়ার হিসাব করবা, যে n স্কয়ার মানে 1 স্কয়ার, h স্কয়ার, h এর ভ্যালু লেখা তার উপর হোল স্কয়ার দিবা ইনটু ইপসাইলন নট। ঠিক যেভাবে আছে এই ফরম্যাটে সবগুলো ভ্যালু পুট করো। সবাই নিজে খাতা লিখে ফেলো, বলে দিচ্ছি। একটু সময় নাও আস্তে ধীরে। এমটা কি কনস্ট্যান্ট? কোনটা? স্যার এম, ওই যে স্মল এম। ম্যাথ কনস্ট্যান্ট, একটা ফোটনের ম্যাথ কনস্ট্যান্ট, একবারে টোটালি কনস্ট্যান্ট ফিক্স করা। ঠিক আছে, একবার কমপ্লিটলি কনস্ট্যান্ট। আর এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো যখন মেমোরাইজ মানে করতে করতে মেমোরাইজ হয়ে যাবে, বাট এগুলো হয় কি, এগুলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো কোশ্চেন সাধারণত দেওয়া থাকে, কোশ্চেনে মানে কোশ্চেনেও দেওয়া থাকে, আমরাও চেষ্টা করবো দেওয়ার জন্য। কেন তুমি দেখতে পাচ্ছ না বাবা? প্রতীক না স্যার, বেশ প্রবলেম হচ্ছে, তো লিভ নিলাম, হবে একটু ঠিক হইতে দেখি করলে অনেক আমারই প্রবলেম। সবারই প্রবলেম। জি স্যার, ক্লিয়ার দেখা যায় না লেখাগুলো। কোথায় দেখা যাচ্ছে না? স্যার লেখাগুলো স্যার ক্লিয়ার না। স্যার ভোলা স্যার, আপনার আচ্ছা, আপনি আছেন ওইটা করে লাগতেছে। আমি কি বলে দেবো, লিখবা? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, দেখা যায় স্যার, এখন ক্লিয়ার হয়েছে আবার। স্যার শেষ, লেখা শেষ। আচ্ছা, সাজ্জাদ না? জি হ্যাঁ। ওর পুরো নাম কি? রাব্বি, সাজ্জাদ হোসেন রাব্বি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখি আপনি জানাচ্ছি। জি থ্যাংক ইউ। আর ওই অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে কথা বলছিলেন? ওই অ্যাকাউন্টস অফিসারের সাথে কথা বলে টাকা দিছিলেন নাকি? মানে কোন মোবাইলে টাকা পাঠাইছেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। জি জি জি, ওকে থ্যাংক ইউ। এই রাব্বি কি জয়েন করেছো? সাজ্জাদ হোসেন রাব্বি? ওর বাবা ফোন দিয়েছে, যে টাকা পাঠাইছে সেটা ইনফর্ম করলো। আচ্ছা, এই ভ্যালুগুলো সব পুট করেছো বাবা? এন এর ভ্যালু, এইচ এর ভ্যালু, এই সবগুলো ভ্যালু লিখছো এখানে রাইট সাইডে ফর্মুলার নিচে। একটু ধৈর্য ধরো প্লিজ, ধৈর্য ধরে ওই তোমার তো রাইট সাইডে সব লেফট সাইডে দেওয়াই আছে, ওই ভ্যালুগুলো নিয়ে এসে তুমি তোমার মতো করে লেখা শুরু করো। লেখা শুরু, যেটা উপরে স্কোয়ার আছে সেটা স্কোয়ার করে ফেলো। স্যার অ্যান্সার কত আসবে এটা? অ্যান্সার আসবে 5.3 into 10 to the power minus 11 মিটার।
আছে? দেখো তো। স্যার আমি ডাইরেক্ট করছি তো ভুল হয়ে গেছে। না মিলছে কিনা? 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার, এটা আসছে কিনা? জি স্যার ঠিক আছে স্যার। ওকে গুড। তার মানে দেখো আমরা কিন্তু মিটারে চলে আসছে, যে স্যার আমার মিটারে চলে আসলো। আন্ডারস্ট্যান্ড কিন্তু একটা, দেখো আমি মজার একটা জিনিস বলি, আমরা সেন্টিমিটার, মিলিমিটার, হেক্টোমিটার, মিটার, কিলোমিটার, এই যে দ্য লেন্থ, এগুলো হচ্ছে লেন্থ। কিসের লেন্থ এগুলো? এগুলো হচ্ছে আমাদের কোথাকার লেন্থ? দৈর্ঘ্যের লেন্থ। আর্মস্ট্রং কিন্তু একটা দৈর্ঘ্যের লেন্থ অ্যাকচুয়ালি। আর্মস্ট্রং স্পেশাল কোনো কিছু না যে স্যার তরঙ্গ দৈর্ঘ্যের দৈর্ঘ্য যে আপনি লিখছেন এত আংস্টেন, এই আংস্টেন কি শুধু তরঙ্গ দৈর্ঘ্যের জন্য? না, আংস্টেনও একটা লেন্থ, এটাও একটা দৈর্ঘ্য। বাট যে কোনো দৈর্ঘ্যের ছোট ছোট দৈর্ঘ্যগুলো মাপার জন্য সাধারণত আমরা মিলিমিটারের চেয়ে অনেক টাইম ছোট, তখন সাধারণত আমরা এই আংস্টনে এইভাবে কনভার্ট করে বলে দিয়েছি। আংস্টন কিন্তু একটা দৈর্ঘ্যের একক, এটা শুধু খেয়াল রাখতে হবে। বাট আমাদের যে ভ্যালুটা আসছিল সে ভ্যালুটা 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ওকে, আমি ভ্যালুগুলো পুট করলাম। দেখো 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। এখন এইদিকে আমরা যদি মিটারটাকে, এখন যেহেতু আমাদেরকে খেয়াল করো এখানে যে আমার দৈর্ঘ্যগুলো দেওয়া ছিল, এই তরঙ্গের দৈর্ঘ্য এটা আংস্টন দেওয়া ছিল, তো বেটার হচ্ছে তুমি যদি এইটি রেখে দাও, তোমাকে মার্স বাউন্ড দিতে হবে। বাট তুমি যদি মনে করো স্যার আমি এটাকে আংস্টনে কনভার্ট করে দেবো, ইটস ভেরি গুড, তখন কি করব? এইটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা ডিভাইড করতে, দেখো তো কত আসে, প্লিজ একদম করে দেখো তো। 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 11 দ্বারা ডিভাইড করো। স্যার 0.53 आंसर। ভেরি গুড, ইয়েস। স্যার -11 না -10? 0.53 আংস্ট্রম। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই -10 দিয়ে ডিভাইড করতে হবে না? বুঝলেন বাবা? স্যার -10 টু দি পাওয়ার -10 দিয়ে ডিভাইড করতে হবে না? হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা ডিভাইড করতে হবে। স্যার আপনি তো বললেন 11 দিয়ে। 11 বলেছি এইটা, 5.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এইটা হবে তোমার আর এর ভ্যালু। 5.3 10 টু দি মাইনাস 11 এটা হচ্ছে আর এর ভ্যালু। এই আর এর ভ্যালু মানে এত মিটার, ব্যাসার্ধ অ্যাকচুয়ালি এত মিটার। হাইড্রোজেন পরমাণুটা যে কক্ষপথে ঘুরছে ওই কক্ষপথের ব্যাসার্ধ অ্যাকচুয়ালি এই 5.3 10 টু দি মাইনাস 11 মিটার। কিন্তু আমার কথা হলো তুমি যদি মিটারও রেখে দাও, আই উইল গিভ দ্য মার্কস, কোনো টেনশন নাই, মার্কস দেবো। বাট যেহেতু আমার কোশ্চেনে ওখানে আংস্টন একটা দৈর্ঘ্যের লেন্থ দেওয়া আছে, তো বেটার হচ্ছে এটা আংস্টনে কনভার্ট করতে পারবা। তখন আমরা কি করব? এই মিটারটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা যদি ডিভাইড করো, এই যে 5.3 10 টু দি মাইনাস 11, এটাকে তুমি ডিভাইড করো 10 টু দি পাওয়ার মাইনাস 10। কারণ আমি দেখো এই পাশে একটা ফর্মুলা লেখা আছে যে 1 আংস্টন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তার মিটার থেকে যখন আংস্টনে কনভার্ট করব, 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা ডিভাইড করার পরে ভ্যালুটা যে আসবে সেটা হলো 0.53 আংস্টন। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন বলো বুঝতে পেরেছো কি বা বুঝতে প্রবলেম আছে কার কার সেটা বলো। জি স্যার বুঝতে পারছি স্যার। যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে প্লিজ আমার সঙ্গে শেয়ার করো, আমি চেষ্টা করবো তোমাদের এইভাবে হেল্প করার জন্য। যে শুধু ম্যাথটা করলাম, ফর্মুলাটা মুখস্থ করলাম, ম্যাথগুলো বসায় দিলাম, নো, তো বেসিক জিনিসটি একটু ক্লিয়ার করে রাখো। তাতে করে এই কোশ্চেন যদি সলভ করো, এই টাইপের আরো 5টা কোশ্চেন তুমি চিন্তা করতে পারবা যে ও আচ্ছা এইটা যদি আমি পারি তাহলে এই ইনফরমেশন বেস করে আমি আরো 2টা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবো। এবং এই টাইপের যতগুলো কোশ্চেন বইতে আছে প্লিজ প্র্যাকটিস করবে। তবে ধরে নিবে না যে স্যার যদি এক্সামে কেটে করাই দিচ্ছে এটাই আসবে, প্লিজ এটা কিন্তু কমপ্লিটলি ভুল হবে। বলেছি এই থিমের উপর থাকতে পারে, ওকে, এগুলো প্র্যাকটিস করে ফেলবা। আচ্ছা তাহলে আমরা দেখো মোটামুটি একটা গেল, এই ব্যাসার্ধটা বের হয়ে গেছে। খুব ছোট একটা ম্যাথ ছিল, ডিরেক্টলি করলাম। এখন মজার কোশ্চেন হলো ঘ নাম্বারটা। উপরে দুটো চিত্র দেওয়া আছে দেখো। এখন কোশ্চেন হলো উপরে দুই চিত্রের মধ্যে কোন চিত্রের ইলেকট্রনটা কক্ষচ্যুতি ঘটবে, এইটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। উপরে কোন চিত্রের ফোটনটা কক্ষচ্যুতি ঘটবে, মানে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যেতে পারবে। এখন মজার ব্যাপার হলো কখন বুঝবা যে তুমি, ধরো তোমাকে ম্যাথ তোমাকে বলা হলো গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে, তুমি গাণিতিক ব্যাখ্যা করা স্টার্ট করলা। এখন তোমাকে কোন ম্যাথ করতে করতে কোন একটা কিছু আসার পরে তুমি বুঝতে পারবা যে ইয়েস আমার রেজাল্টটা হচ্ছে এইটা, তাহলে সে কি করবে, মানে কক্ষচ্যুতি ঘটতে পারবে কি পারবে না সেটা তুমি জানতে পারবা। এটা ডিপেন্ড করবে হচ্ছে, আমি শুরুতে একটু আগে বলে দিয়েছিলাম
যে কোনো ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাবে তখন এখানে কি পরিমাণ এনার্জি গেইন করার পরে সে ওইখান থেকে সরে যাবে। সাধারণত আমরা জানি যে প্রথম কক্ষপথে যখন থাকবে 13.6, এই 13.6 অথবা 13.6 এর চেয়ে একটু বেশি, যখন 13.6 এর একটু বেশি হয়ে যাবে তখন ওই ইলেকট্রনটা আর ওই কক্ষপথে প্রথম কক্ষপথে থাকতে পারবে না। যেহেতু আমরা জানি যে ভূমি স্তরে কোন একটি ইলেকট্রন যদি ভিতরে থাকতে চায় নির্দিষ্ট কক্ষপথে, অবশ্যই প্রত্যেকটা ইলেকট্রনের এই 13.6 ইলেকট্রন ভোল্ট তাকে থাকতেই হবে, বা তার চেয়ে যদি একটু বেশি হয় তখন আর সে ওই শক্তি স্তরে থাকবে না, তখন ওখানে কিছু এনার্জি সে কি করবে, ছেড়ে দেবে। কিছু এনার্জি ছেড়ে দেওয়ার পরে সে অন্য জায়গায় চলে যাবে। আর ভিতর থেকে তো আর ভিতর যাওয়ার সুযোগ নেই, দ্যাট ইজ দ্য ভিতরে, এটাকে বলা হয় প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ থেকে এখন দ্বিতীয় কক্ষপথে চলে যাবে। তাহলে আমরা খুব সহজভাবে চিন্তা করি যে আমরা দুইটারই শক্তি বের করব, ওটার E1 বের করবো প্রথম চিত্রের জন্য, দ্বিতীয় চিত্রের জন্য E2 বের করবো। এই দুইটা বের করে দেখব যে কোনটার ভ্যালু 13.6 এর চেয়ে একটু বেশি। যদি দেখি 13.6 এর চেয়ে বেশি হয় তখন আমার চিন্তা করবে হ্যাঁ অ্যাকচুয়ালি এইটা ঘটবে আর এটা ঘটবে না। আমি বুঝতে পেরেছি। এখন খুব বেসিক জিনিসটা কিন্তু আমি আগে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে দিলাম। এখন যদি আমরা শুরু করি যে স্যার তাহলে বের করবো কিভাবে, দেখো আমি তোমাকে একটু হেল্প করি। ঘ নাম্বারটা এটা হচ্ছে, যদি কোনো কক্ষপথ থেকে যখন লাইট বের হয় তাহলে E সমান সমান AC ডিভাইড বাই ল্যামডা। একটা খেয়াল করবা প্রথম চিত্রের জন্য, দ্যাট ইজ E1 AC ডিভাইড বাই ল্যামডা। ল্যামডা 1 ধরতে পারো এখানে, ল্যামডা 1 মানে প্রথম চিত্রের জন্য হচ্ছে এটা। দেখো এই একমাত্র ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা দুটারই এনার্জি বের করব, ইজ জাস্ট বেস অন দিস ফর্মুলা। তাহলে এই যে এনার্জিটা বের হবে সেটা হচ্ছে আমার কি, যে এখান থেকে এইচ সি ডিভাইড বাই ল্যামডা। এখানে আমি কিছু কোশ্চেন করি, একটু খেয়াল করো যে এনার্জি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা বোরের যে পোস্টুলেটটা ছিল, বোরের যে থার্ড ইয়েটা ছিল, স্বীকার্য ছিল, সেটা কি ছিল, যে পরিমাণ শক্তি এখান থেকে বের হয় সেটা সমান সমান এইচ এম। দেখো আমি এইটা ছিল, এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক সংখ্যা আমরা জানি, এফটা হচ্ছে যে ফোটনটা বের হবে সেই ফোটনের কম্পাঙ্ক। বাট আমার এই কোশ্চেনের মধ্যে কম্পাঙ্ক দেওয়া নাই, দেওয়া আছে কি ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তখন তো আমি এখানে তরঙ্গ দৈর্ঘ্য যে ব্যবহার করব, ল্যামডার মান যে ব্যবহার করব, দেখো কোনো রকমের সুযোগ নাই, কারণ E ইকুয়াল টু এইচ এফ। তখন আমাকে চিন্তা করতে হবে যে স্যার এনার্জি যদি বের করি, এটা ধ্রুবক সংখ্যা, এটার মান জানি, তাহলে এফ এর মান তো কোশ্চেন আমার দেওয়া নাই। এখন তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করি, দেখো আমরা আরেকটু ব্যাক করি, তারপরে আমরা মেইন ফর্মুলা দিই। আমরা কি জানি অ্যাকচুয়ালি V ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো তো সে 19 এ পড়ছেন এটা, V ইকুয়াল টু এফ ল্যামডা পড়ছি আমরা। জি স্যার। V মানে কিন্তু বেগ, শব্দের বেগ ধরেছিলাম। আর এখানে আলোর বেগ যখন হবে, আমার যেহেতু আলোর বেগে আমাদের ফোটনটা যে বের হবে ওটা কিন্তু আলোর বেগে যাবে, এটা হচ্ছে C। তাহলে C সমান সমান এফ ল্যামডা। বাট আমরা এই যে ভ্যালুটা বের করতে যদি চাই তাহলে এর সমান সমান কি আসে, দেখো C বাই ল্যামডা না। একটু প্লিজ ফর্মুলায় একটা শিখবো, ওই ফর্মুলা থেকে আমি হয়তো আমার প্রয়োজনে ফর্মুলাটা এডিট করে একটু চেঞ্জ করে নতুন ফরম্যাটে কনভার্ট করে তৈরি করে তারপর আমরা ম্যাথটা করব। আমাদের কিন্তু বোর্ডের যে তৃতীয় স্বীকার্য ছিল সেই স্বীকার্যের মধ্যে কিন্তু এইটা সরাসরি ছিল না, সরাসরি ছিল এইটা এইচ ই সমান সমান এইচ এফ। এফ মানে হচ্ছে ওই ফোটনের কম্পাঙ্ক, কিন্তু তোমার কোশ্চেনে অ্যাকচুয়ালি ফোটনের কম্পাঙ্ক দেওয়া নাই। যদি কম্পাঙ্ক ডিরেক্টলি দেওয়া থাকতো তাহলে আমি এই ঝামেলাটা করতাম না। যেহেতু আমার কম্পাঙ্ক সরাসরি দেওয়া নেই, সেক্ষেত্রে কি করব, সি সমান সমান এফ ল্যামডা, কারণ বি ইকুয়াল টু এফ ল্যামডা, বি বেগ আর এখানে আলোর বেগ হচ্ছে সি, তার সি ইকুয়াল টু এফ ল্যামডা। তো আমার বের করতে হবে এখানে অ্যাকচুয়ালি এফ এর ভ্যালু। তাহলে দেখে এফ সমান সমান ল্যামডাটা এই পাশে এসে ডিভাইড করে দাও সি ল্যামডা। এই এফ এর ভ্যালুটা যদি আমরা এখানে বসায় দাও, এখানে বসায় দাও এফ এর ভ্যালুটা, তাহলে কি হবে দেখো তো, এইচ সি ডিভাইড বাই ল্যামডা। এই ফর্মুলা কি দেখো তো এখানে না, এই যে লিখেছিলাম, ফর্মুলা তৈরি করতে পেরেছো কিনা বলো, এখানে কারো কোনো কনফিউজ আছে কিনা, এই জায়গাটা আমাকে ক্লিয়ার করা। বুঝতে পেরেছো?
সবাই বুঝতে পেরেছো? দেখো তো বাবা, অবি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, কারো কোথাও কোনো প্রবলেম নাই এখন? বুঝতে পেরেছো সবাই? দেখো আমরা যদি সরাসরি এই ফর্মুলাতে ম্যাথটা করি, তোমার ম্যাথটা হয়ে যাবে। আমি কিছু দেখতে পাইনি, কোনটা? যা যা করাইলেন এই কেন? যে মাত্র নেটের জন্য, ঘোলা এখনো দেখি না, শুনতেছি তোমার সব। তোমার একা নাকি বাকি সবাই বলো তো, তাহলে বলবো যে আমারটা কিনা। জানি না, অবি দেখা স্যার যায়? আমারও এখন দেখতে আবার সমস্যা হচ্ছে স্যার, আমি ক্লিয়ারই দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে ওরা ক্লিয়ার দেখতে পাচ্ছে। তাহলে আমারও একই প্রবলেম। আচ্ছা, এটা হয় কি যে ওই এক এক রিজিয়নে যে ওয়াইফাই যে কোম্পানিগুলো ব্যবহার করে অ্যাকচুয়ালি একটু চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি কনভার্ট করে, ফ্লাকচুয়েট হয়, একটু আপ ডাউন করে, যার জন্য হয়তো মাঝে এরকম হয়। আর যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিয়েছি সেক্ষেত্রে হয়তো টুকটাক একটু প্রবলেম হবে। আসলে এটা একটু আমাদেরও মানে টেকনিক্যালি প্রবলেম গুলো আমাদের চলবে, যতটুকু পারো আমরা একটু মেনে নিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি সরাসরি এখান থেকে ফর্মুলা এখন দেখো, এই যে ভ্যালু আমি করে দেবো না, ম্যাথটা অলরেডি ডান হয়ে গেছে। কিভাবে বুঝছেন খেয়াল করো। এইচ এর ভ্যালু তুমি জানো, অলরেডি তোমাকে বলে দিয়েছি 6.33 10 টু দ্য মাইনাস 34। সি এর ভ্যালুটা জানো 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 8। যদি সি এর ভ্যালুটা তোমার বইতে দেওয়া থাকে বা কোশ্চেন দেওয়া থাকবে তাহলে তো দ্যাটস গুড, 2.99 যাই থাকে। আর যদি না দেওয়া থাকে অবভিয়াসলি 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ওইটা ইউজ করে তুমি ম্যাথটা করবে। রেজাল্ট কি হলো, দিস ইজ নট এর হেডিং। বুঝতে পেরেছো সি এর ভ্যালুটা? আর এই ল্যামডার ভ্যালু তোমাকে মিটারে কনভার্ট করে নিতেই হবে। সরাসরি যা দেওয়া আছে ওটা দিয়ে কিন্তু চলবে না প্লিজ। ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হলো তোমার কিসে, আংস্টনে। আংস্টনে চলবে না, ওটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করলে কি করতে হবে, ওই আংস্টনকে 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 দ্বারা মাল্টিপ্লাই করলে তারপর তুমি মিটারে কনভার্ট করলাম। তার মানে দেখো তুমি এটা ভ্যালু জানো, এটা ভ্যালু জানো, এটা ভ্যালু জানো, করার পর তুমি E1 টা বের করবা। E1 এর ভ্যালু কত আসলো সেটা থাক। ঠিক একই ভাবে আমরা এবার E2 ভ্যালু বের করব। দুটো ভ্যালু বের করার পরে তোমাকে ডিসাইড করতে হবে যে কোন এনার্জিটা বা কোন শক্তিটা 13.6, ঠিক আছে, 13.6 ইলেকট্রন ভোল্ট অথবা 13.6 ভোল্টের বেশি চলে আসছে। যদি কোনো ইলেকট্রনের এনার্জি শক্তি বা যে শক্তি E1 E2 মান যদি 13.6 অথবা 13.6 এর বেশি হয়, তখন তুমি বলে দিবে স্যার এই ইলেকট্রনটা কক্ষচ্যুতি ঘটবে। আর যেটা লেস 13.6 এর চেয়ে কম আসবে তুমি লিখে দিবে যে এই ইলেকট্রনের বা ফোটনটা কক্ষচ্যুতি ঘটবে না। একবার সহজ সলিউশন, আমি কিন্তু বের করে দিই, বাট তোমরা দেখো নিজেই করতে পারবা। এখন যদি দেখো যে স্যার একটাও তো আমার 13.6 এর চেয়ে বেশি হয় না, তখন তুমি লিখে দিবা যে স্যার এখান থেকে একটাও ইমিট হবে না, এর থেকে কক্ষচ্যুতি ঘটবে না। যদি দেখো যে দুটোই আমার 13.6 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, নাথিং হিয়ার, তুমি ইজিলি বলে দিবা স্যার দুটোই কক্ষচ্যুতি ঘটবে। দ্যাট ইজ দ্য সলিউশন। ওকে, এটা করতে পারবা? দেখো একবার ডিরেক্টলি ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালুটা পুট করে দিবা। তোমাদের সব দেওয়া আছে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও সবাই চিলিজ করো, লিংক কই। স্যার এটা যদি হাইড্রোজেন পরমাণু না হয় অন্য পরমাণু হইতো তখন আমরা কি করতাম? অন্য পরমাণু হলে পারে সেক্ষেত্রে তোমাকে ওই দেওয়া থাকবে, ভ্যালুটা যে চেঞ্জ করে দেওয়া থাকবে সে চেঞ্জ দেওয়া থাকবে এখানে। তো সাধারণত হাইড্রোজেন তো জানি যে ভূমিস্তরটা হচ্ছে বোর মাইনাস। আমাদের যে পরমাণু মডেলটা চিন্তা করেছে, বোর কিন্তু হাইড্রোজেনের বাইরে কোনো কিছু করে নাই এখনো। তাহলে কি এখন স্যার যদি আমাদের পরীক্ষায় বলো, হাইড্রোজেনের বাইরে অন্য কোনো পরমাণু দিয়ে আসবে না? দাঁড়া আমি একটু সাউন্ডটা বাড়াই নি। হ্যাঁ বলো বাবা অবি। স্যার তাহলে কি আমাদের পরীক্ষায় হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণু দিয়ে আসবে না? আসার কথা না, এ পর্যন্ত আমি কোনো হাইড্রোজেন পরমাণুর বাইরে সাধারণত কোনো কোশ্চেন এভাবে আমি দেখিনি, যে মনে হয় আসে না। যা কিছু দিই সেটা হাইড্রোজেন পরমাণু দিয়ে আসবে। দেখো তোমাদের লিঙ্ক পাঠানো হয়েছে। আচ্ছা আমি একটু বলি আগে, তারপর যাদের লিঙ্ক প্রেস করো আমি জাস্ট কথাগুলো বলি, কথাগুলো শুনতে বিদায় নিলাম। এখন এই যে এই সি ল্যাম্ডা এই ভ্যালুগুলো পুট করলে তুমি যেটা পাচ্ছ, এই ভ্যালুগুলো কিন্তু তোমার আসবে হচ্ছে জুলে। আমি আগে বলে দিচ্ছি, এগুলো সবগুলো ক্যালকুলেটর ইউজ করার পরে অ্যান্সার আসবে জুলে। জুল থেকে যখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবা, প্লিজ খেয়াল করবা, ঠিক তখন আমাকে কি করতে হবে বলতো? জুল থেকে ইলেকট্রন কনভার্ট করতে গেলে আমি তোকে বলে দিয়েছিলাম কি করতে হবে।
কিছু বলে না? স্যার একবার বলেন স্যার। জুল থেকে যখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবা তখন ওইটাকে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দ্বারা ডিভাইড করবা। প্লিজ 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 আর মাল্টিপ্লাই করবা, করলে পরে আলটিমেটলি ওটা কি হয়ে যাবে? এটা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। এই ইলেকট্রন ভোল্ট কিন্তু তোমার এখানে মেইনলি আনসার, এটা খেয়াল করতে হবে। বুঝতে পেরেছো? আমরা এখানে যে জুলটা পাবো সেই জুলকে আমি বলে দিচ্ছি, আবার একটু মনে রাখো, আমরা যদি সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে জুলে অ্যান্সার পাবো, দ্যাট ইজ নট দ্য অ্যান্সার। এই জুলকে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইলেকট্রন ভোল্ট এটা ডিভাইড করলে ইলেকট্রন ভোল্টে চলে আসলো। এখন ইলেকট্রন ভোল্টকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে চাই তখন তাকে 10 টু দি পাওয়ার -10 দ্বারা ডিভাইড করতে হবে, করলে পারে এখানে মেগা ইলেকট্রন চলে আসবে। মেগা ইলেকট্রন চলে আসা মানে তোমার তখন আমরা 13.6 ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি হলো না কম হলো আমরা ইজিলি তখন কম্পেয়ার করে বলতে পারবো। এটা প্র্যাকটিস করো সবাই। তারপরে স্যার 13.6 ইলেকট্রন ভোল্টের সাথে কম্পেয়ার করব না? হ্যাঁ মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন বলতে দেখো ইলেকট্রন ভোল্ট করলে পারে এমনি পয়েন্ট সামথিং চলে আসবে, ওটা মেগা ইলেকট্রন করতে গেলে আরো ছোট হয়ে যাবে। কারণ যেহেতু আমি কম্পেয়ার করতে বলছি 13.6 ইলেকট্রন ভোল্ট, দেখো 13.6 ইলেকট্রন ভোল্ট, তুমি এখানে মেগা ইলেকট্রন ভোল্ট করবে না, ইলেকট্রন ভোল্ট করে তারপরে এর সঙ্গে কম্পেয়ার করে সাইড চেয়ে বড় হলো না ছোট হলো। ঠিক আছে? স্যার অ্যানসারটা কি হবে, মানে কোন দুইটা হবে ওইটা বলেন। অ্যানসার দুটো অ্যাকচুয়ালি আমারও করতে হবে, করার পরে দেখতে হবে। তারপরেও আমি তোমাকে একটু হিন্ট দিচ্ছি, এইটুকু বলে যে আমি দুইটার একটার ফোটনো কক্ষচ্যুতি ঘটবে না, করে দেখো। খুবই সিম্পলি, প্লিজ 2-3 মিনিট সময় নষ্ট করলে তোমার অ্যান্সার হয়ে যাবে। কি করতে হবে? এই ফর্মুলাতে ভ্যালু পুট করো, জুলে চলে আসবে। একে 1.6 10 টু দ্য -19 দ্বারা ডিভাইড করো। স্যার প্রথমটার 4.97 আসছে। 4 ভেরি গুড, 4.97 ইলেকট্রন ভোল্ট। তার মানে আমার 13.6 এর চেয়ে ছোট না বেশি? বড়, ছোট। তার মানে এটা শিওর যে এটা স্যার কক্ষচ্যুতি ঘটবে না। দ্বিতীয়টা বের করো, বের করবার দেখো ইলেকট্রন ঠিক একই ভাবে করো, দেখো 13.6 এর চেয়ে বেশি হয় কিনা। যদি না হয় তাহলে তুমি লিখে দিবে যে স্যার দুটোর ফোটন একটারও অ্যাকচুয়ালি এখান থেকে কক্ষচ্যুতি ঘটবে না। এইটা হচ্ছে তোমার স্যার ম্যাথমেটিক্স। দ্বিতীয়টারও হয় না স্যার। দ্বিতীয়টা কত হচ্ছে অ্যান্সার? স্যার এই স্যার আমি দেখে বলতেছি স্যার। হ্যাঁ দেখে বলো তো, ক্যালকুলেটর দেখে। আচ্ছা স্যার এখানে তো মাইনাস আসে না। ও মাইনাস অ্যাকচুয়ালি ওভাবে না, মাইনাস কিন্তু তোমার শক্তি লেভেল না, এটা হচ্ছে একটা পরম মান। 13.6 একটা পরম মান। হ্যাঁ স্যার এটা আমরা যদি প্লাস লিখে দিই তাহলে সমস্যা হবে না? না না না, কোনো সমস্যা হবে না। তুমি 13.6 আসে কিনা তুমি দেখো, আমি তো প্রথম বলেই দিচ্ছি তোমাকে যে 13.6 ইলেকট্রন ভোল্ট এর সমান অথবা তার চেয়ে বেশি ঘটলেই বা বেশি হলেই সে কক্ষচ্যুতি ঘটবে। এটা হলো প্রথম কন্ডিশন লিখে দিতে পারো যে হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরে থাকতে গেলে তাকে 13.6 ইলেকট্রন ভোল্ট লাগবে। যদি কোনো ফোটন ওই পরিমাণ শক্তি অথবা তার চেয়ে বেশি সঞ্চয় করে ফেলে তখন কি কক্ষচ্যুতি ঘটবে, আদারওয়াইজ কক্ষচ্যুতি ঘটবে না। এইটা হচ্ছে তোমার ইনফরমেশন। ওকে স্যার যদি 13.6 এর সমান হয় তাহলে তো ওই কক্ষপথেই থাকবে। ওই কক্ষপথে থাকবে, বা 13.6 এর চেয়ে যদি পয়েন্ট সামথিং বেশি হয় তখন তুই বলে দিবে স্যার এটা কক্ষচ্যুতি ঘটে গেছে, চলে গেছে অন্য জায়গায়। স্যার দ্বিতীয়টার আসলে 2.7625 ইলেকট্রন ভোল্ট। ওরে আল্লাহ, তাহলে তো অনেক কম। জি স্যার।